সুজয়ের কাছে যাব। সুজয়, শুভেন্দু অধিকারীর বক্তব্য আমরা শোনালাম এবং তিনি কিন্তু আবারও একই কথা বললেন যে রোহিঙ্গা মুক্ত ভোটার তালিকা। তাহলে কি যে যে অভিযোগটা বারবার করে তৃণমূলের তরফ থেকে করা হয় যে নির্বাচন কমিশনকে নাকি বিজেপি নিয়ন্ত্রণ করার চেষ্টা করে বা নিয়ন্ত্রণ করে, এই অভিযোগটা তো তৃণমূলের তরফ থেকে বারবার করে করা হয়, তাহলে যদি সেটাই হয়ে থাকে তাহলে তো সেই অভিযোগটা যেটা তৃণমূল করছে তাহলে তো সেটাও একদম প্রকাশ্যে চলে আসছে। হ্যাঁ, একেবারেই তাই। কারণ কিছুদিন আগেই শুভেন্দু অধিকারী নির্বাচন কমিশনে গিয়েছিলেন, তারপরই এই ছবি। দেখো, একেবারেই তাই। মমতা বন্দ্যোপাধ্যায়, বিশেষ করে শাসক দল, দেখো তাদের যেটা তাপসদা বলছিল, তাদের একটা ভোট ব্যাংক বা তারা যে পদ্ধতিতে ভোট করায় তাদের সমস্ত প্রক্রিয়া কিন্তু রেডি। সেক্ষেত্রে শুভেন্দু অধিকারী বারবার বলছে যে যে ভোটার তালিকায় 2024-এর লোকসভা নির্বাচন হয়েছে বা যে ভোটার তালিকায় 2021-এর বিধানসভা নির্বাচন হয়েছে সেই তালিকা তারা বারবার বলছে সংশোধন করতে। এর একটাই কারণ, এটা ঠিক যে নির্বাচন কমিশনের যেটা বক্তব্য যে প্রত্যেক 10 বছর অন্তর তারা একটা বিশেষ সমীক্ষা করে যে সেই ভোটারের অবস্থানগত কি অবস্থায় আছে, সেই ভোটার কি অন্য জায়গায় শিফট করে গেছে বা বর্তমানে সেই ভোটার কি আছে, বা অনেক সময় দেখা যায় যে আমি এক্ষেত্রে একটা জিনিস একটু সুজয় তোমার কাছে জানতে চাইবো, এই যে ধরো কেউ নতুন বাড়িতে শিফট করেছে, পুরনো অ্যাড্রেসে শেয়ার থাকে না, এই ভোটার কার্ডের অ্যাড্রেস চেঞ্জ করাটা এটাও কিন্তু একটা বড় ঝক্কির বিষয়, একটা বড় সময় চলে যায় এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে সেটা আপডেটও হচ্ছে না। তাহলে এইটা কিভাবে মাথায় রাখবে? না, অবশ্যই ইলেকশন কমিশনের তরফ থেকে যেটা জানানো হয়েছে, এখন যেই শিফটিংয়ের বিষয়টা খুব সহজে অনলাইনের মাধ্যমেই তারা আবেদন করতে পারবে এবং সেই আবেদনটা একেবারে 10 থেকে 15 দিনের মধ্যে তার নতুনভাবে যে বিধানসভা এলাকায় তিনি অ্যাপ্লাই করবে সেখানে দুজন ইলেকশন কমিশনের প্রতিনিধি আছে, সেই প্রতিনিধি তাকে ডাকবে, তার কাছে ফোন যাবে, তাকে ডাকবে এবং বর্তমান যে অ্যাড্রেসে তিনি আছেন সেই অ্যাড্রেসের বেশ কিছু ডকুমেন্টস, সেই ঠিকানার নতুন ঠিকানার কিছু ডকুমেন্টস তাকে সাবমিট করতে হবে। সেই সাবমিটটা করার সঙ্গে সঙ্গেই দ্রুত কিন্তু এই শিফটিংটা হয়ে যাচ্ছে। এখন কিন্তু ওই খাতায় কলমে গিয়ে বা অ্যাপ্লিকেশন করে সেই ঝুঁকি নেই। খুব সহজে যারা আমাদের দর্শকরা এই প্রতিবেদন দেখছে, খুব সহজে নির্বাচন কমিশনের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে গিয়ে একেবারে ভাগ ভাগ করে ডেটা দেয়া আছে, মানে সেখানে যে শিফটিং অ্যাড্রেস যে বদল সেখানে ক্লিক করলেই এবং সেখানে বেশ কিছু ডকুমেন্টসে পুরনো যে ঠিকানা এবং নতুন যে ঠিকানা সেই ঠিকানা তারা ফর্ম ফিল আপ করলে 1 সপ্তাহের মধ্যে 10 দিনের মধ্যে তার কাছে ফোন যাচ্ছে ইলেকশন কমিশনের তরফ থেকে এবং সেই ফোন পাওয়ার পর সেই ভোটারকে ডাকা হচ্ছে এবং ডেকে তার ডকুমেন্ট ভেরিফিকেশন করার পর নতুন যে তালিকা সেই তালিকায় কিন্তু নাম তোলা যাচ্ছে। একদম। তবে তৃণমূলের তরফ থেকে আর কি বক্তব্য উঠে আসছে, কি বলছেন তৃণমূলের একজন গুরুত্বপূর্ণ মন্ত্রী? আসুন শোনাই এবার আপনাদের। আরে ওটা রাজ্য সরকারি কর্মচারীরা দিয়ে পাচ্ছেন না, সেটা একটা বিষয়, ঠিক আছে, কিন্তু আমার কথা হচ্ছে আমি প্রথম দিন থেকে বলে আসছি দিয়ে বললে আমারও বাড়বে, কিন্তু আমি একজন সরকারি কর্মচারী ছিলাম, তো আধা সরকারি কর্মচারী ছিলাম, কিন্তু পেনশন পাই আমি, তো আমারও বাড়বে, সেটা ঠিক ঠিকই। আমি ট্রেড ইউনিয়নও করেছি, সেটাও ঠিক, কিন্তু সব থেকে বড় কথা হচ্ছে আমার কাছে খুব বড় প্রশ্ন, ডে 1 থেকে আমি এই কথা বলে আসছি, আজকেও বলবো, আগামী দিনেও বলবো, যে এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্পগুলো, এই প্রকল্পগুলো এতটাই কার্যকরী যে কেন্দ্রীয় সরকারের পঞ্চায়েত দপ্তরের রিপোর্ট বলছে, আমি বলছি না, কেন্দ্রীয় সরকারের পঞ্চায়েত দপ্তরের রিপোর্ট বলছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে গরিবের হাতে পয়সা তুলে দেওয়ার যে কর্মসূচি, সেটা বিভিন্ন রাজ্য বিভিন্ন নামে সেগুলো নকল করেছে। তার ফলে গ্রামীণ অর্থনীতি আগের থেকে অনেক বেশি সবল এবং সচল হয়েছে, যারা গরিব মানুষের হাতে পয়সা গেছে। তো এরপরে তো যারা আমরা হয়তো 10 লাখ 12 লাখ লোক হয়তো এটা পাবো না, কিন্তু কোটি কোটি মানুষের উপকার হবে, আমাদের কাছে ওইটাই কাম্য। আমি তো দুবেলা, মানে সপ্তাহে 3 দিন 4 দিন হলেও মাছ মাংস খেতে পারি, আমি খেতে পারি, আমার থেকে একটু কম মাইনে পাই যারা, তারাও খেতে পারে, কিন্তু যে মানুষটা মাসে 1 দিন মাংসের জন্য পাগলের মতো ছটফট করে পায় না, তার হাতে পয়সা দেওয়াটা আগে প্রয়োজন বলে আমি মনে করি। মমতা বন্দ্যোপাধ্যায় যে কাজটা করছেন সেটা একজন সত্যিকারের দেশনায়কের কাজ করছেন। আইপ্যাককে দিয়ে নাকি আপনারা এই কর্মসূচির মধ্যে দিয়ে সমীক্ষা করিয়ে নেবেন, আপনাদের কোথায় কি অবস্থা সেটা আমি জানি না, এই নিয়ে কোনো মন্তব্য করবো না, আমি বলতে পারবো না।
তৃণমূল কংগ্রেসের একজন গুরুত্বপূর্ণ মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় তার বক্তব্য আপনাদেরকে শোনালাম। তাপসের কাছে আসবো। তাপস, সত্যিই কি এইভাবে যদি আপত্তি করা হয়, যদি নির্বাচন কমিশন সত্যিই মনে করে যে তারা ভোটার তালিকা সংশোধন করবে এসআইআর এর মাধ্যমে, যেমনটা বিহারে হয়েছে, তাহলে কি সত্যিই আটকানো সম্ভব? শোভনদেব চট্টোপাধ্যায় যে কথা বলছেন সেটা কি সত্যিই আটকানো সম্ভব? দেখো, রাজনীতিতে একটা কথা আছে, অপটিক্স, মানে আমি শেষ পর্যন্ত কি করলাম আর সেটা করার জন্য আমি কি করলাম, যে পদ্ধতিতে আমি এগোলাম, সেটা কিন্তু অনেক সময় গুরুত্বপূর্ণ কি রাজ্য সরকার চেষ্টা করেছে। কারণ দেখো, আদালতের রাস্তা রয়েছে। যদি রাজ্য সরকার, আমরা হয়তো ভবিষ্যতে দেখবো ইলেকশন কমিশনের সামনে হয়তো রাজনৈতিক কর্মসূচি হচ্ছে, বিজেপি অফিসের সামনে রাজনৈতিক কর্মসূচি হতে পারে, আদালতের দরজা খটখটানো যেতে পারে রাজ্য সরকারের তরফ থেকে। তো এইগুলো হচ্ছে এক এক করে ধাপ। তবে প্রাথমিকভাবে মানুষের কাছে পৌঁছানো যে আউটরিচ, যে আমরা চেষ্টা করছি যাতে আপনাদের অসুবিধা না হয়, এই পলিটিক্যাল অপটিক্সটাই কিন্তু কোথাও না কোথাও মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে একটা ট্রাম্প কার্ড হতে পারে। এবং আমি নিশ্চিত যে, জানি না কবে থেকে, বাট খুব শিগগিরই হয়তো এসআইআরকে সামনে রেখে এবং বাঙালি বিদ্বেষী এই যে একটা ন্যারেটিভ তৈরি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, যে বিভিন্ন রাজ্যে বাংলা বলার জন্য তাদেরকে বাংলাদেশে তকমা দেওয়া হচ্ছে, তাদেরকে ডিপোর্ট করার চেষ্টা করা হচ্ছে, এই দুটো বিষয় কিন্তু আগামী নির্বাচনে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হবে দুই যুযুধান পক্ষের কাছে। তো সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেস আমরা জানি যে বিজেপির থেকে অনেক বেশি অ্যাগ্রেসিভ, যদি স্ট্রিট পলিটিক্সের কথা বলা যায়। এবং আজকে শোভনদেব চট্টোপাধ্যায় প্রায় বলেই দিলেন যে তারা এটা মানছেন না, মমতা বন্দ্যোপাধ্যায় আকার ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছেন। তো সেক্ষেত্রে কিন্তু আগামী দিনে বিভিন্ন কর্মসূচি দেখতে পাবো। তবে তার নেট রেজাল্ট কি হবে তার জন্য আমাদের অপেক্ষা যথেষ্ট করতে হবে। কারণ শুধু রাজনৈতিক কর্মসূচি না, তবে একটা কনক্লুসিভ জায়গায় পৌঁছতে হলে হয় নির্বাচন কমিশনকে কোনো পদক্ষেপ করতে হবে, আর না হলে আদালতের দ্বারস্থ হতে হবে তৃণমূল কংগ্রেসকে। আদালত যদি কনভিন্স হয়, কারণ বিহার মডেলে যদি সেটা কার্যকরী হয়ে যায়, সেটা কিন্তু পশ্চিমবঙ্গের উপর একটা চাপ সৃষ্টি হচ্ছে বলে তুমি মনে করো? দেখো, যেমন সুজয় বলছিল, এটা একটা প্রক্রিয়া। এখন এই সময়কার প্রেক্ষাপট এবং 2002-এর রাজনৈতিক প্রেক্ষাপটটা সম্পূর্ণ আলাদা। তো সেক্ষেত্রে এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। অবশ্যই মানে বহু ভোটারের নাম যদি বাদ যায় বৈধভাবে বা অবৈধভাবে, সেক্ষেত্রে কিন্তু একটা চাপ কিন্তু যে শাসক দল থাকে তার ওপর, তার ভোট ব্যাংকের ওপর পড়ার একটা বিশাল সম্ভাবনা থাকে। তবে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে অ্যাগ্রেসিভ এবং স্ট্রিট পলিটিক্স করে, এটা দেখাচ্ছে বিজেপি যেভাবে এটা প্রজেক্ট করার চেষ্টা করছে মানুষের কাছে, কি যে তৃণমূল যেটা বলছে সেটা ভুল, তারা যেটা বলছে বা নির্বাচন কমিশন যেটা বোঝানোর চেষ্টা করছে সেটা ঠিক। তাতে যতই তারা কনফিডেন্স হোক, কোথাও না কোথাও মমতা বন্দ্যোপাধ্যায় যদি সফল হয়, সেটা ঘুরে আবার বিজেপির কাছে না বড় বুমারাং হয়ে যায়। এটা কিন্তু বিজেপির কাছেও তত বড় চ্যালেঞ্জ যতটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে একটা চ্যালেঞ্জ। অবশ্যই আমি সুজয়ের কাছে জানতে চাইবো, শেষ প্রশ্ন আমার সুজয়, এটা কি শুভেন্দু অধিকারীর একটা মুখে চওড়া হাসি, এটাই কি একটা প্রথম পদক্ষেপ? মানে এইটা যদি ঘটে, মানে বিহারে যেটা হয়েছে সেটা যদি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে হয়, তাহলে কি শুভেন্দু অধিকারী অ্যাডভান্টেজ?